ওয়ার্ল্ড অফ ইমর্টাল সিরিজের এই পর্বের শুরু হয় ঠিক গত পর্বের শেষের অংশ থেকেই, যেখানে এখন আমাদের দেখানো হয় যে শাও চ্যান এক দেবীর সামনে পৌঁছে গেছে। প্রথমে সে ভেবেছিল যে সে ল্যান্ড নুও হবে, কিন্তু সে তো অন্য এক দেবী যে হঠাৎ করেই খুব দ্রুত শাও চ্যানের ওপর আক্রমণ করতে আসে। শাও চ্যান তখনই নিজেকে তার আক্রমণের হাত থেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। তার আক্রমণের কৌশল সত্যিই খুব ভয়ঙ্কর ছিল। তার আক্রমণগুলো করার পর এবং শাও চ্যান সেগুলো ডজ করার পর সেই দেবী বলতে শুরু করে, যেহেতু তুমি এখন মর্ত্যলোক থেকে অমর জগতে ইমর্টালিটি ওয়ার্ল্ড এসে গেছো, তাই এর চেয়ে ভালো সুযোগ তোমার জন্য আর কি হতে পারে? মানব জগতের প্রত্যেক মানুষ চায় অমর জগতে পৌঁছাতে, তাই আমি বুঝতে পারছি না যে তুমি কেন ফিরে যেতে চাও। আসলে তোমার এসব করার মানে আমি কি বুঝব? সে শাও চ্যানের সাথে কথা বলার জন্য নিজের ডানা অদৃশ্য করে দিয়েছিল, যাতে শাও চ্যান এটা না ভাবে যে সে তাকে আক্রমণ করতে এসেছে। সে তার সামনে এসে বলতে থাকে, এমনিতে তোমার কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই। আমার নাম ইয়ান কিং চ্যাং এবং আমি ইমর্টাল সেক্টের শিষ্য। আমার পূর্বপুরুষের নাম আসলে ইমর্টাল ইভিল কিং, যিনি আমাদের বলেছিলেন যে তিনিও মানব জগতের বাসিন্দা ছিলেন এবং অমর জগতে আসার পর তিনি এখানকার ইভিল কিং হয়ে যান। এই কথা শুনে এবং ইমর্টাল সেক্টের নাম শুনেই শাও চ্যান ভাবতে থাকে, তার মানে এই মেয়েটি আসলে ওয়াং জি ফ্যাংয়েরই সঙ্গী, যাকে কিছুদিন আগেই শাও চ্যান নিজের হাতে মেরে ফেলেছিল। কিং চ্যাং তখনই ভাবতে থাকে যে আসলে এই ছেলেটা এমনভাবে প্রতিক্রিয়া কেন দিচ্ছে। ঠিক সেই মুহূর্তেই আকাশে খুব তোলপাড় শুরু হয়, যা দেখে কিং চ্যাং বলে, তার মানে ড্রাগন আইল্যান্ডের ওপর খুব বড় কোনো ঘটনা ঘটতে চলেছে। তাই দেখো, এখন এই জায়গাটা খুব বেশি বিপজ্জনক হতে চলেছে, তাই পারলে নিজের খেয়াল রেখো এবং নিজেকে নিরাপদ জায়গায় নিয়ে যাও। এর ঠিক পরেই সে নিজেও আকাশের দিকে উড়ে যেতে শুরু করে। কিন্তু শাও চ্যানের মনে তো কৌতূহল ছিল, সে দেখতে যেতে চায় যে সেখানে আসলে কি হয়েছে। সেই দৃশ্য দেখার জন্য শাও চ্যান যখন পৌঁছায়, তখন সত্যি সেটা দেখতে খুব ভয়ঙ্কর লাগছিল। দেখতে তো এমন লাগছিল যেন এখানে দেবতাদের মধ্যে লড়াই হতে চলেছে, কারণ তখনই আকাশ থেকে অনেক বড় বড় আকারের আগুনের গোলক পড়তে শুরু করে, যা সমুদ্রে পড়ছিল এবং ঢেউ তুলছিল। সেখানে আমরা জলের ভেতর থেকে খুব দ্রুত গতিতে এক সন্ন্যাসীকে মাংক আসতে দেখি, যে এখানে আসার জন্য ধর্ম লাইট বডি টেকনিক ব্যবহার করছিল, যার ফলে তার গতি অনেক বেড়ে গিয়েছিল এবং সে প্রতিটি আক্রমণ ডজ করে এগিয়ে যাচ্ছিল। কিন্তু এগিয়ে যাওয়ার সময় তার সামনে একটি অনেক উঁচু ঢেউ চলে আসে, যার ফলে সে সেটার সাথেই ধাক্কা খেতে যাচ্ছিল। শাও চ্যান বলে যে এ তো বোধি ধর্মের লাইট বডি টেকনিক ব্যবহার করছে। শাও চ্যান আমাদের জানায় যে এই সন্ন্যাসী যে টেকনিক ব্যবহার করছে তা অনেক আগে কিউশুতে ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে কিউশুতে আর কেউ এই টেকনিক ব্যবহার করে না। এবং অমর জগতে ইমর্টাল রিয়েলম এই টেকনিক থাকাটা সত্যিই খুব আশ্চর্যজনক ছিল, কারণ এমনও হতে পারে যে এই সন্ন্যাসী আসলে মানব জগতের বাসিন্দা। কিন্তু সন্ন্যাসীর শক্তির স্তর এত বেশি ছিল যে তার সামনে থেকে আসা জলের ঢেউকেও সে চিরে দিয়েছিল। এরপর আমাদের তার নাম জানানো হয় মঙ্কো ইজেন। সে আসলে ব্রহ্মা কিংডমের বাসিন্দা, যে শক্তির দিক থেকে ট্রান্সফরমেশনের চতুর্থ স্তরে পৌঁছে গেছে। সে সমস্ত বাধা পার করে শাও চ্যানের সামনে খুব দুর্দান্তভাবে প্রবেশ করে। তাকে দেখে তো এমনই মনে হচ্ছিল যেন সে বাজিমাত করে দিয়েছে, কারণ চোখের পলকে সে শাও চ্যানের সামনে পৌঁছে যায় এবং তাকে বলে, শুনুন মিস্টার, এমনিতে আমার নাম মঙ্কো ইজেন। আচ্ছা, আপনি কি এখানে আমার মতো অন্য কোনো সন্ন্যাসীকে দেখেছেন? কারণ আমি এখানে আমার সিনিয়র দাদাকে খুঁজছি। সে সবার আগে জানায়, আমার নাম শাও চ্যান এবং আপাতত আমি এখানে কোনো সন্ন্যাসীকে দেখিনি। সেই মুহূর্তে আকাশ থেকে তাদের দুজনের মাঝখানে একটি বিশাল আগুনের গোলক পড়ে। সেখান থেকে শাও চ্যান নিজেকে বাঁচিয়ে বেশ দূরে সরে যায়, কিন্তু সেই সন্ন্যাসী একচুলও নড়ে না, যেন মনে হচ্ছিল তার এতে কোনো যায় আসেই না। সে শুধু তার হাত বাড়ায় আর তাতে এসে পড়ে পারফেক্টলি গ্রিল হওয়া মাছ। সন্ন্যাসী বলে, কিন্তু আমার মনে হয় এই মাছগুলো আমার কাছে আসতে চায়নি, কারণ আমি এদের খেতে চাই না। তাই সে মাছগুলোকে নিচে ফেলে দেয়। কিন্তু শাও চ্যান বুঝে যায় যে এ এমন এক সন্ন্যাসী যে কিনা মাংস এবং মদ সব কিছুই সেবন করে। তখন আমরা আকাশের দৃশ্য দেখি, যেখান থেকে আগুনের গোলকগুলো নিচে পড়ছিল। সেই পোর্টালটিও এখন বন্ধ হতে যাচ্ছিল, কিন্তু তার ভেতর থেকে আরও কিছু গোলক নিচে আসতে থাকে, যা এখানে চারদিকে প্রচুর ধ্বংসলীলা চালাচ্ছিল। মঙ্কো ইজেন শাও চ্যানকে বলে,
এমনিতে আমি ভাবিনি যে আমি ডেমিগডস লড়াই দেখতে পাব। শাও চ্যান বলে, সত্যি কি এখানে ডেমিগডরা আসতে চলেছে? কিন্তু শাও চ্যান ডেমিগডদের আসল অর্থ জানত না। মঙ্ক ইজেন তাকে বোঝাতে থাকে যে ডেমিগড তাদের বলা হয় যাদের কাছে পৃথিবী এবং স্বর্গকে নিয়ন্ত্রণ করার শক্তি থাকে। তখনই আকাশে আমাদের ডেমিগডদের মধ্যে লড়াই দেখানো হয়। সন্ন্যাসী বলছিলেন যে হ্যাঁ, এদেরই বলা হয় ডেমিগড। এমনিতে আমি তোমাকে জানিয়ে দিই যে ডেমিগড রিয়ালামে প্রবেশ করলে শরীরের ভেতরে ডিভাইন পাওয়ার বা ঐশ্বরিক শক্তি আসতে শুরু করে। আকাশে যে লড়াই চলছিল তা দেখে সত্যিই মনে হচ্ছিল যে হ্যাঁ, এটা ডেমিগডদের মধ্যেই লড়াই হচ্ছে, যাদের শক্তির সংঘর্ষ যেন পুরো আকাশকেই কাঁপিয়ে দিচ্ছিল। যেখানে দুই দেবতার মধ্যে লড়াই চলছিল, তখন একজন ডেমিগড সেখান থেকে যেতে শুরু করে। তখন অন্য দেবী, যার নাম ফলেন এঞ্জেল, সে বলতে থাকে, আমি তোমাকে শত শত বছর ধরে দেখিনি, আর যখন আমাদের দেখা হলো তখন কি তুমি সত্যিই পালাতে চাও? এই ফলন এঞ্জেলের পাওয়ার লেভেল আসলে স্কাই রিয়ালমের নবম স্বর্গে, 9th হেভেন ছিল। সে এখন নিজের রাগ দেখায় এবং খুব দ্রুত গতিতে সেই অন্য দেবীর পিছু নেয়, যার ওপর সে এখন নিজের সুপার ন্যাচারাল পাওয়ার ব্যবহার করতে শুরু করে দেয়, যার ফলে অন্য দেবীর ওপর শত শত আক্রমণ ধেয়ে আসছিল। কিন্তু সে সমস্ত আক্রমণ ডজ করে এগিয়ে যায়, যার আসল নাম আমাদের জানানো হয় লাইট হোলি ড্রাগন। সেও শক্তির দিক থেকে স্কাই রিয়ালমের নবম স্বর্গে ছিল। আর অবশ্যই যেহেতু তাদের দুজনের শক্তির স্তর সমান, তাই এই লড়াই এত সহজে থামার ছিল না। তখনই লাইট হোলি ড্রাগন বলতে থাকে, যদি তুমি আবার আমার পথে আসার চেষ্টা করো বা আমাকে আটকানোর চেষ্টা করো, তবে ফলন এঞ্জেল, তোমাকে এর খুব বড় মাসুল দিতে হবে, কারণ আমি নিজের হাতে তোমার পুরো ফলন এঞ্জেল ক্ল্যানকেই শেষ করে দেব। তাই তোমার জন্য ভালো এটাই হবে যে তুমি আমার থেকে দূরে থাকো। সে ফলন এঞ্জেলের ওপর একটি খুব শক্তিশালী হেভেনলি অ্যাটাক করে দেয়। কিন্তু ফলন এঞ্জেলও কোনো দুর্বল চরিত্র ছিল না যে এত সহজে ভয় পেয়ে যাবে। সে কেবল তার একটি তলোয়ারের সাহায্যে হোলি ড্রাগনের আক্রমণের মোকাবিলা করতে শুরু করে। ফলন এঞ্জেল বলে, আমি স্বর্গ থেকে এই আদেশ পেয়েছি যে তোমার ড্রাগন ক্ল্যানকে চিরকালের জন্য সাপ্রেস করে দেওয়া হোক, তবেই তুমি আমাদের সামনে মাথা নত করবে এবং নিজের ভাগ্যকে মেনে নেবে। সে তার ডিফেন্স পাওয়ার বাড়িয়ে দেয়, যার ফলে সে হোলি ড্রাগনের আক্রমণকে ছাপিয়ে যায়। সেই আক্রমণ হোলি ড্রাগনের সাথে ধাক্কা লাগার ফলে আগুনের গোলক আরও বেশি পড়তে শুরু করে। এমন মনে হচ্ছিল যেন আজ এই ইমর্টাল ওয়ার্ল্ডে প্রলয় আসতে চলেছে। তাদের কথোপকথন শোনার পর শাও চ্যান বলতে থাকে, তার মানে ড্রাগন ক্ল্যানকে দমন করা হয়েছিল? তখন সন্ন্যাসী জানান যে হ্যাঁ, ঠিক এমনটাই হয়েছিল, কারণ প্রাচীনকালে পুরো বিশ্বের মধ্যে ড্রাগন ক্ল্যানকেই সবচেয়ে শক্তিশালী প্রজাতি বা রেস মানা হতো। কিন্তু দুর্ভাগ্যবশত একদিন এমন কিছু ঘটে যে স্বর্গের দ্বারা পুরো ড্রাগন ক্ল্যান এবং সেখানকার লোকেদের দমন করে দেওয়া হয়, যার ফলে ড্রাগন ক্ল্যানের ভেতরে থাকা সমস্ত ড্রাগন তাদের শক্তি হারিয়ে ফেলে এবং খুব ভয়ঙ্কর জানোয়ারে বিস্ট পরিণত হয়, যার পর প্রতি 100 বছরে ড্রাগন ক্ল্যানের ওপর লাগানো সেই বাধা কিছু সময়ের জন্য খুলে যায়। এই কারণেই এখানে এই লড়াই হচ্ছে। ফলন এঞ্জেল হোলি ড্রাগনের ওপর একটি খুব শক্তিশালী আক্রমণ করে, যা এই জমিকে খুব বাজেভাবে চিরে দিয়েছিল। বলা হয় যে ড্রাগন ক্ল্যানের পক্ষ থেকে প্রতি 100 বছরে একজন যোদ্ধাকে পাঠানো হয়, যাতে সে কিছু ধনসম্পদ এবং রিসোর্স সংগ্রহ করতে পারে, যাতে বাকি ড্রাগনরা সেই সিল ভেঙে সেখান থেকে বের হতে পারে। তখনই আমরা ফলন এঞ্জেলকে দেখতে পাই, যে তার ভয়ঙ্কর আক্রমণের মাধ্যমে হোলি ড্রাগনের অবস্থা খারাপ করে দিয়েছিল। কিন্তু হোলি ড্রাগন তার 100 বছরের ক্ষোভ এত সহজে কি করে শান্ত হতে দিতে পারে? সে তৎক্ষণাৎ ফলন এঞ্জেলের ওপর খুব ভয়ঙ্কর আক্রমণ করার প্রস্তুতি নেয়। যেন মনে হচ্ছিল ফলন এঞ্জেলের ওপর কোনো আগ্নেয়গিরি দিয়ে আক্রমণ করা হয়েছে। সেই সমস্ত আক্রমণ ডজ করে ফলন এঞ্জেল ড্রাগনকে আক্রমণ করতে এগিয়ে আসে। ড্রাগন সেটা ডজ করে, কিন্তু সেই মুহূর্তেই ফলন এঞ্জেল আরও একটি ভয়ঙ্কর আক্রমণ করে বসে। এটা আটকাতে ড্রাগন নিজের শক্তি ব্যবহার করছিল। হোলি ড্রাগন বলতে থাকে, দেখো, এখন এই পৃথিবীতে আমাদের ড্রাগন ক্ল্যান আবার জেগে উঠতে চলেছে, রিভাইভ, যার গৌরব আগামী সময়ে খুব শীঘ্রই ফিরে আসবে, যার পর তুমিও জানো তোমার সাথে কি হবে। যারা আমাদের ড্রাগন ক্ল্যানের বিরুদ্ধে দাঁড়াবে তাদের সবাইকে খুব নির্মম মৃত্যু দেওয়া হবে। সে তার ড্রাগন স্পিরিটের এক ভয়ঙ্কর রূপ দেখায় এবং সাথে সাথে ব্যাক জাম্প করে জলের ভেতরে চলে যায়। কিন্তু তোমরা জানো যে এই লড়াই এখনও শেষ হয়নি।
কারণ তখনই হোলি ড্রাগন তার বিস্ট অবতারে বিস্ট অ্যাভাটার চলে আসে, যার এখন ফলন এঞ্জেলের সাথে গড লেভেলের লড়াই হতে চলেছে। হোলি ড্রাগন এখন সাথে সাথে আকাশে পৌঁছে যায় এবং একটি খুব শক্তিশালী ফরমেশন তৈরি করতে থাকে, যার সাহায্যে সে ফলন এঞ্জেলের ওপর অনেকগুলো ফায়ার অ্যাটাক করে দেয়। সেখানে দাঁড়িয়ে সেই লড়াই দেখছিল শাও চ্যান এবং সেই সন্ন্যাসী। শাও চ্যান বলে যে বর্তমানে আমি এই আইল্যান্ডে কোনো ড্রাগনকেই দেখিনি। তখন মঙ্ক ইজেন শাও চ্যানকে বলে, বন্ধু, এ তো সবে শুরু। যদিও এই ঘটনা খুব বিরল, রেয়ার, কিন্তু তুমি এখানে এরকম আরও অনেক দৃশ্য দেখতে পাবে। কারণ এই মুহূর্তে ড্রাগন আইল্যান্ডে যে শত শত লোক এসেছে, এটা ভেবে যে এখানে শুধু ড্রাগন কিং থাকে, তারা এখনও ড্রাগন কিংয়ের সঙ্গীদের কম্প্যানিয়ন্স সম্পর্কে জানে না। শাও চ্যান বলে, আসলে সেটা কি? সন্ন্যাসী জানাতে থাকেন যে এই আইল্যান্ডে যতবারই অ্যানসেস্ট্রাল ড্রাগন জন্ম নেয়, তার সাথে ড্রাগন কিংয়ের অনেক সঙ্গীও জন্ম নেয়, যারা অবশ্যই অ্যানসেস্ট্রাল ড্রাগনের বড় হয়ে ওঠায় খুব বড় ভূমিকা পালন করে, যার ফলে অ্যানসেস্ট্রাল ড্রাগনের শত্রুরা কখনো তার কাছে পৌঁছাতে পারে না। এখানে তুমি এমন কিছু জনকেও দেখতে পাবে যারা অ্যানসেস্ট্রাল ড্রাগনকে সরিয়ে নিজেরা জায়গা নিতে চায়, কারণ তারা সুপ্রিম ড্রাগন হতে চায়, তার নাম কামাতে চায়, তার সমকক্ষ হতে চায়। এদিকে আকাশে চলা লড়াই আরও ভয়ঙ্কর রূপ নিতে থাকে। ফলন এঞ্জেল প্রতিটি আক্রমণের মোকাবিলা করছিল, যার ফলে যে শক্তির সংঘাত হচ্ছিল তা ছিল অসাধারণ। তাদের লড়াই দেখে মনে হচ্ছিল যেন আগুনের গোলকের বৃষ্টি হচ্ছে। হোলি ড্রাগনের শক্তি বাড়ার কারণে ফলন এঞ্জেলও তার লেভেল বাড়াতে শুরু করে। সুযোগ পেতেই সে ড্রাগনের ওপর খুব ভয়ঙ্কর আক্রমণ করে দেয়, যে আক্রমণগুলো ড্রাগনের ডানা ছিঁড়ে বেরিয়ে যায়, যার ফলে ফলন এঞ্জেল এই লড়াইয়ে কিছুটা সাফল্য পেয়েছিল। সে বলতে থাকে, এবার আমি অ্যানসেস্ট্রাল ড্রাগনকে পুরো 10,000 বছরের জন্য সিল করতে চলেছি। এমনিতে তোমাদের এই ড্রাগন ক্ল্যান অনেক আগেই শেষ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু এখন এই কাজ আমি নিজের হাতেই শেষ করব। সে তার বর্ষার স্পিয়ার সাহায্যে হোলি ড্রাগনের ওপর খুব শক্তিশালী আক্রমণ করে, যার ফলে হোলি ড্রাগন মূর্তির সাথে ধাক্কা খায় এবং সমুদ্রের মধ্যে পড়ে যায়। তার অবস্থাও সত্যিই খুব খারাপ হয়ে গিয়েছিল, কারণ তার শরীর থেকে যে সোনালি রক্ত বের হচ্ছিল তা নিচে পড়তেই সাথে সাথে খুব বিশেষ ফরমেশন তৈরি হতে শুরু করে, যা কোনো সাধারণ ফরমেশন ছিল না। এর মাসুল ফলন অ্যাঞ্জেলকে দিতে হবে। সে তার মজা উড়িয়ে বলতে থাকে যে তোমার রয়্যাল ড্রাগন আহামরি বিশেষ কিছু নয়, কিন্তু যেই ড্রাগন শিল্ড পুনরায় সক্রিয় রিঅ্যাক্টিভেট হতে শুরু করে, তা দেখে ফলন এঞ্জেলের অবস্থা খারাপ হতে থাকে। কারণ এই শিল্ড তৈরির গতি খুব দ্রুত ছিল, যাকে রিঅ্যাক্টিভেট করার জন্য চারদিক থেকে শক্তি নির্গত হচ্ছিল। শাও চ্যান এবং সেই সন্ন্যাসী নিজেদের চোখে এই দৃশ্য দেখছিল। তারা দুজনেই বলতে থাকে, শেষমেশ এই শিল্ড হঠাৎ করে সময়ের আগেই পুনরায় সক্রিয় হওয়া শুরু হলো কেন? এখন আমরা ফলন এঞ্জেলকে দেখি যে নিজেকে এখান থেকে বের করার এবং বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে যেই শিল্ডের শক্তি ফলন এঞ্জেলের সাথে ধাক্কা খায়, সেই শক্তি এত ভয়ঙ্কর ছিল যে তা ফলন এঞ্জেলের প্রতিটি কোষ পর্যন্ত ধ্বংস করে দেয়। চোখের পলকে ফলন এঞ্জেল পুরোপুরি শেষ হয়ে যায়। অবশেষে এই শিল্ড আবার খুলে যায়। সন্ন্যাসী শাও চ্যানকে বলতে থাকেন যে, দেখো, ড্রাগন আইল্যান্ডের ওপর এই শিল্ড সময়ের আগেই খুলে গেছে, তাই আমার মনে হয় ড্রাগন আইল্যান্ডের ওপর খুব বড় ধ্বংসলীলা চলতে চলেছে। এই কারণে আমাকে যত দ্রুত সম্ভব আমার ভাইয়ের খোঁজ পেতে হবে। শাও চ্যান তাকে বলে, আপনার কি সত্যিই মনে হয় যে এখানে আরও কেউ থাকে? সন্ন্যাসী জানান যে হ্যাঁ, এই আইল্যান্ডে কিছু মানুষ থাকে। এখানে যারা থাকে তারা খুব শক্তিশালী কাল্টিভেটর, যারা নিজেদের মহাদেশ ছেড়ে ড্রাগন আইল্যান্ডে চলে এসেছিল। এমনিতে তারা এখানে বহু বছর ধরে বসবাস করে আসছে। আর যদি তুমি কাউকে খুঁজতে চাও, তবে তারা তোমার জন্য খুব ভালো বিকল্প হবে, কারণ এই আইল্যান্ডে ঘটা প্রতিটি নড়াচড়া সম্পর্কে তাদের জানা থাকে। শিল্ডের ব্যাপারে শাও চ্যান যখন ভাবতে থাকে, তখন সে বুঝতে পারে যে বর্তমানে কেউ এই আইল্যান্ড থেকে বাইরে যেতে পারবে না। তাই সে বলতে থাকে, এখন আমাকে সবার আগে সেই সব লোকেদের খুঁজতে হবে যাতে আমি বাকি বিষয়গুলো সম্পর্কে জানতে পারি। তখন সেখানে কিং চ্যানকে দেখানো হয় যে তার এক সঙ্গীকে বলতে থাকে যে শিল্ড ওপেন হওয়ার কারণে আমরা সবাই এখন এখানে ফেঁসে গেছি, কারণ এই শিল্ড সময়ের আগেই অ্যাক্টিভেট হয়ে গেছে। এই কারণে আমাদের প্রতিটি শত্রুকে মেরে ফেলতে হবে। সে তার সঙ্গীকে বলে,
সবার আগে তুমি শাও চ্যানের ব্যাপারে খোঁজ নাও, যে হিউম্যান ওয়ার্ল্ড থেকে এখানে এসেছে, কারণ আপাতত আমরা তার ব্যাপারে কিছুই জানি না। আর এর সাথেই এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়।